আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়ে যে বিষয়টি নিয়ে ট্রল হচ্ছে সে বিষয় নিয়ে কথা বলবো। তো সে বিষয়ে কথা বলার আগে আমি আপনাকে দুইটা ছবি দেখাবো। আপনারা দয়া করে কয়েক সেকেন্ড এই ছবিটা মনোযোগ দিয়ে দেখুন, তারপরে কি দেখেন নিজেকে জিজ্ঞাসা করুন। কারণ এই ছবিটাই কিন্তু, এই দুইটা ছবি কিন্তু আপনাকে রিফ্লেক্ট করবে যে আপনি কি চিন্তা করছেন। প্রথম ছবিটা আমি একটা বই থেকে নিয়েছি, বইটির নাম হলো 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। এই যে এই বই থেকে, এই বইয়ের পৃষ্ঠা নম্বর আমি আজকে বের করেছি, পৃষ্ঠা নাম্বার হলো 26। তো এই যে এখানে এর আগের পৃষ্ঠা আর একটা ছবি আছে এখানে। এই ছবিটা এই বইতে বলা হয়েছে যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক প্রফেসর ক্লাসে ছাত্রছাত্রীদেরকে ডান দিকে এবং বাম দিকে ভাগ করেছিলেন, এবং ডান দিকের ছাত্রছাত্রীদেরকে একটা ছবি দিয়েছিলেন আগে, তারপরে বাম দিকে ছাত্রছাত্রীদেরকে আরেকটা ছবি দিয়েছিলেন, দিয়ে তারপরে এই ছবিটা দিয়েছিলেন, দিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে কি দেখছো তোমরা। তো তখন সম্পূর্ণ ভিন্ন উত্তর এসেছে। প্রথম ছবিটা আপনি যদি দেখেন, এই ছবিটার মধ্যে এখানেও আপনি যদি আপনারা অন্য কোনো ছবি দেখছেন না, কিন্তু আপনি কি দেখছেন সেটা আপনার মানসিকতা নির্ভর করবে, আপনার বয়সও নির্ভর করতে পারে। অর্থাৎ এই ছবিতে এক দৃষ্টিতে তাকালে এই ছবিটা একজন বুড়ি মহিলার ছবি, যার বয়স 80-90 বছর হবে, একেবারে মানে বয়স্ক মহিলা। অপর দিকে তাকালে এটা একটা কিশোরীর ছবি, 15-16 বছরের বা ইভেন 15 থেকে 20 বছরের একটা কিশোরীর ছবি। এটা দুইটা বিষয়ের উপর নির্ভর করবে যে আপনি কোন মানসিকতা পোষণ করেন বা আপনি কি দেখেন সবসময়। ওই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দেখানো হয়েছে যে যাদেরকে আগে একটা কিশোরী মেয়ের ছবি দেখানো হয়েছে, তারা এই ছবি দেখে সবাই মনে করেছে এটা কিশোরীর ছবি। আবার ওই প্রফেসর ডান দিকের ছাত্রছাত্রীদেরকে একটা বুড়ি মহিলার ছবি দেখিয়েছেন, দেখানোর পরে যখন এই ছবিটা দেখলো সবাই মনে করলো যে এটা একটা বুড়ির ছবি। এরপরে আমি দ্বিতীয় ছবিটা এটা সংগ্রহ করেছি ইন্টারনেট থেকে, এরকম হাজারো ছবি আছে এবং এই সম্পর্কে আমি পড়াশোনা করেছি, এই জন্য গুগল করে এটা ছবিটা বের করে আমি চেষ্টা করলে এরকম আরও 1700 ছবি বের করতে পারবো। এই ছবিটা দুইটা ঘোড়ার ছবি, ঘোড়া ঘাস না বা কিছু খাচ্ছে আর কি। এই ছবিগুলো, সুতরাং দুইটা ছবি আমি দেখি যে বুঝতেছি যে মনস্তত্ত্বে একটা কথা আছে, এবং আরও কিছু ডার্টি ছবি আছে, নোংরা ছবি আছে, যেগুলো একদিকে দেখলে মনে হয় খুব সহজ সরল ছবি মনে হবে, সিম্পল আর্টের ছবি। আবার অপর দিকে হয়তো এটা মনে হইতে পারে যে খুব নগ্ন নারীর ছবি বা আরও নগ্ন ছবি, নোংরা ছবি। তো মনস্তত্ত্ববিদরা বলেন যে এটা নির্ভর করে আপনার মানসিকতার উপর, এবং অনেক জোক আছে যে যখন আপনি একটা ছবি দেখলেন, আপনি দেখে আপনার বলবে আপনি কি দেখছেন, তো স্বাভাবিক ভাবলেন যে হ্যাঁ ইউর মাইন্ড ইজ ডার্টি। কারণ আপনি যখনই প্রথম দেখায় কয়েক সেকেন্ড, ফার্স্ট 5 সেকেন্ডের মধ্যে যখন আপনি দেখবেন যে আপনি নোংরা ছবি দেখছেন, তখন বোঝা যাচ্ছে যে আপনার মাথায় নোংরা জিনিস ঘুরে পাক করছে। এবার আসি, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাই। ডাক্তার শফিক সাহেব জামাতের আমির, এখানে বিষয়টা ডাক্তার শফিক সাহেবকে সাপোর্ট করা বিষয় না। আমি মনে করি যারা এই বিষয়ে কথা বলছেন বা নোংরা উক্তি করছেন, এটা তাদেরই বহিঃপ্রকাশ। আর আরবিতে একটা কথা আছে, আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে একজন মানুষ অন্যকে তার নিজের আয়নায় দেখে। হাদিসে একটা হাদিস আছে, মারআতু মিরাতুল মুসলিম, একজন মুসলিমের জন্য আয়না স্বরূপ, মুসলমান হোক বা না হোক। কিন্তু
ফিলসফিতে যেটা কথা, যে মানুষ, যেটা আরবির কথা বলে আলমার ইয়াকিসু আলা নাফসিহি, প্রতিটি মানুষ সে যেভাবে বেড়ে উঠেছে, যেভাবে চিন্তা করে, সে অন্যকে সেভাবে দেখে। আমি এখানে স্বাভাবিকভাবে জামাতের সমালোচনা করার অনেক বিষয় আছে, জামাতের আমিরের সমালোচনা করার অনেক বিষয় আছে, এবং তারা অনেক ভুল করছেন বা করতে পারেন, এটাই স্বাভাবিক। বা তাদের রাজনীতি করার অনেক বিষয় আছে, তাদের বিরোধী যারা তারা রাজনীতি করবেন, এবং বিরোধিতা এখানে, রাজনীতি সেখানেই। সে ব্যাপারে আমার মনে হয় আমার বা কারো কথা থাকার কথা না বা উচিত না। কিন্তু একজন 70-80 বছরের ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের নোংরা কথা বলা, আসলে আমি মনে করি তার সম্মানকে খাটো করছে না। এটা যেই ব্যক্তি, যে নোংরা ব্যক্তিগুলো কথাগুলো বলছেন, এটা তাদেরই খুব নগ্ন এবং নোংরা অরুচি চিন্তার বহিঃপ্রকাশ। যেটা ছবিগুলো বললাম, আপনারা গুগল করলে হাজার ছবি পাবেন এরকম, যে ছবিগুলো অর্থাৎ আপনি গুগল করতে পারেন, সেভাবে ইভেন এআইকে জিজ্ঞাসা করে, এআই তো বানায়, কিন্তু গুগলের মধ্যে আছে অনেকগুলো ছবি, যে এমন একটা ছবি। সবচেয়ে প্রথমে আপনার মানসিকতা কি সেটা পরীক্ষা করার জন্য আপনি একটা খুব সিম্পল ছবিকে খুব নোংরাভাবেও দেখতে পারেন, অনেক ব্যাপার। এবং অপরদিকে আমি একটা খ্রিস্টান স্কুলে শুনেছিলাম যে যার মানসিকতা যেরকম, তো বলছে যে একটা লোক যীশু খ্রিস্টে বিশ্বাস করতেন, বলছে এই যে জানালার মধ্যে যে তোমরা দেখতো, রড দেখতো সব, অর্থাৎ যা প্লাস সাইনের মতো, তোমরা দেখো প্লাস সাইন, তোমরা দেখো রড, কিন্তু যে লোক, খ্রিস্টানদের কথা, যে তো সে যীশু খ্রিস্টের ছবি দেখে, অর্থাৎ ক্রুজ দেখে। মূল কথা হলো যে যিনি ধার্মিক, আমি একটা গল্প বলি, ছোটোকালের গল্পটা শুনেছি, যে 3 ভদ্রলোক, বাংলাদেশের আগের কালের গল্প, যে 3 ভদ্রলোক বাজার শেষে রাতের বেলা, গ্রামের বাজার শেষে রাতের বেলা বাড়ি যাচ্ছে। এই 3 জনের মধ্যে একজন হলো গ্রামের মসজিদের ইমাম, আরেকজন হলো হিন্দুদের পুরোহিত, হিন্দুদের প্যাস্টর পুরোহিত, আরেকজন হলো দর্জি, যারা কাপড় সেলাই করতে আগেকার দিনে। 3 জন যাচ্ছে গ্রামের রাস্তা দিয়ে, হয়তো গ্রামের গাছের মধ্যে পাখি ডাকছে, কুকুরুত এরকম শব্দ করতেছে। তো তারা একজনকে জিজ্ঞাসা করলো যে পাখিটা কি বলছে। তো যিনি হুজুর, তিনি বললেন যে পাখিটা আল্লাহকে ডাকছেন, যে বলছে আল্লাহ রসুল হজরত, যে ছন্দটা দেখেন, আল্লাহ রসুল হজরত। তো দর্জি বললো যে না, সে বলছে যে সুই সুতার টগরত। আর হিন্দু ভদ্রলোক বললেন যে না, পাখি বলতেছে রাম নারায়ণ দশরথ। দেখুন 3টা স্টেটমেন্টের ছন্দে কিন্তু মিল আছে, রাম নারায়ণ দশরথ, আল্লাহ রসুল হজরত এবং সুই সুতার টগরত। কিন্তু পাখি সেবা কুকুরুত ডাকতেছে, কিন্তু যিনি যেভাবে চিন্তা করেন তিনি সেভাবেই ব্যাখ্যা করেন। যার মাথায় আল্লাহ রসুল হজরত, তিনি আল্লাহ রসুল হজরত বলছেন। যার মাথায় রাম নারায়ণ দশরথ, তিনি রাম নারায়ণ দশরথ বলছেন। আর যিনি সারাদিন সেলাই কাজ করেন, তার মাথায় আল্লাহ রসুল হজরতও নাই, আর রাম নারায়ণ দশরথ নাই, তার আছে সুই সুতো টগরত। সুই সুতো টগরত বলতে যেটা আমার মনে হয় আঙ্গুলে লাগা আগেকার দিনে, সুই সুতো টগরত। তো সুতরাং যিনি যেভাবে কথা বলেন, এটা তারই নিজেরই বহিঃপ্রকাশ। সুতরাং আমিরে জামাতের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, যারা কথা বলছেন, আমি মনে করি এটা আপনাদেরই নোংরা চরিত্রের বহিঃপ্রকাশ। সবচেয়ে কথা হলো, আমি সর্বশেষ যদি ব্যক্তি নিয়ে কথা বলা হচ্ছে না, তারেক নামে একটা বাজে রাস্তার ছেলে আছে না, তো আসলে আমি এই তারেককে আমার অন্যদিকে চেয়ে আমি ভালো চিনি, এবং তার এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড আমার কাছে আছে। আপনারা একটু হয়তো চমকৃত হচ্ছেন। বিষয় হলো, সে যখন এই ছেলেটা যখন নূরের সাথে কাজ করছিল, তখন স্বাভাবিকভাবে নূর তো দেশে বিদেশে অনেক পেয়েছে, ওই যে সাফাদির সাথে ধরা খাওয়ার আগে ইহুদি লবিদের সাথে। তো নূর যে বাটপার, আমি মনে করি এরশাদের পরে সবচেয়ে বড় বাটপার হলো নূর, আর নূরের সাথে যারাই ছিল সবগুলোই বেশি বাটপার, যেটা সে সময় অনেকে ধরতে পারেনি, আমি নিজেও। তা আমরা কিছু মানে নূরের আমিও একরকম ভক্তের মতো ছিলাম, এবং তাদেরকে বিভিন্ন রকম হেল্প করার জন্য চেষ্টা করেছি, এবং বিভিন্ন আমার বন্ধুবান্ধব যাদের সাথে যোগাযোগ ছিল। এবং সবচেয়ে বড় কথা হলো, নূরের পার্টির যখন প্রেসিডেন্ট হলেন ডক্টর রেজা কিবরিয়া সাহেব, তিনি আমার বাসায় এসেছিলেন, এবং আমার বাসায় তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছি তাদের সমর্থন করার জন্য। ডক্টর রেজা কিবরিয়া, যিনি এখন বাংলাদেশ সরকারের মন্ত্রী, তিনি আমার বাসায় এসেছিলেন, এবং আমার স্থানীয় বন্ধুবান্ধব নিয়ে আমরা আমার বাসার বেসমেন্টে প্রোগ্রাম করেছিলাম আর কি, ওনাদেরকে সাপোর্ট করার জন্য। তো সে সময় স্বাভাবিক তারক তো নরিচারিত ছিল, তারেকে আমরা
সাহায্য করেছিলাম। এবং তারেক যখন এই বাটপাড়ে ইফতার গ্যাদারিং করছিল এবং বন্যায় সাহায্যের নামে ভিক্ষা করছিল, তখন আমরা ভালো মনে করছিলাম নূরকে, এবং এই জন্য তাকে আমি এখানে কিছু ভাইয়ের সাথে যোগাযোগ করে আমরা কিছু চাঁদা তুলে তাকে পাঠাইছিলাম, মনে করছিলাম যে মানুষকে হেল্প করবে। সে সময় একটা প্রেক্ষাপটে সে তার ইয়ের জন্য এনআইডি পাঠিয়েছে, এবং শুধু তাই নয়, নূরের অনেক দুর্নীতির সে অনেক ডকুমেন্ট আমার কাছে পাঠিয়েছিল। সেটা তা আমার মনে হয় তারেকে, এই ছেলেটার চরিত্র সম্পর্কে সবাই জানে, এবং ওই যে আমরা অনেকে একটা জানি, বিশেষ করে যারা তাকে ব্যবহার করছেন বিএনপি বা তারাই, ফ্র্যাঙ্কেস্টাইন একটা কথা আছে, একটা মুভি আছে সম্ভবত। মূল কথা হলো যে আপনারা যদি কোনো বাজে লোককে প্রশ্রয় দিয়া উপরে তোলেন, সে একসময় আপনাদেরই ঘাড় মটকায় বসবে। তো তারেকের মতো ছেলেরা যারা তাকে ইউজ করছেন, মনে রাখবেন যে এদের মতো ছেলেগুলো যাদের এই চরিত্র এমন, তারা আপনাদের ঘাড়ে মুটকে বসবে একদিন। তো ফিরে আসি আমার মূল কথা এবং প্রায় শেষ দিকে, সেটা হলো যে জামাতের আমিরের বিরোধিতা করা যাবে না অবশ্যই, এমন আমি বলছি না। আর সর্বশেষ কথা যেটা, এটা বাংলাদেশের কালচার, আপনারা অনেকে দেখেছেন এই ইয়েতে, যেমন আরব কালচারে কপালে চুমু দেওয়া হয় বা এবার হাতে চুমু দেওয়া হয়, এবং মালয়েশিয়াতে তো ওভারঅল ঈদের সময় হাতে চুমু দেওয়ার কালচার আছে, হ্যান্ডশেক করা, হাতে চুমু দেওয়ার কালচার আছে, এক দেশে এক কালচার আছে। বাংলাদেশের জড়ায় ধরা এটা বাংলাদেশের কালচার ছিল, কিন্তু বর্তমানে বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড এলজিবিটির প্রভাবের কারণে এই জিনিসটা বাংলাদেশের কালচার কিছুটা নষ্ট হচ্ছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু বাংলাদেশে এখনও মুসলিম প্রধান দেশ, এবং আমরা গলাগলি করা, আমরা ঈদে গলাগলি করি, কোলাকুলি করি, বাংলাদেশের কালচারে জড়ায় ধরা এটা একটা নর্মাল কালচার। কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করা, নোংরা রাজনীতি করা, এটা খুব খারাপ। হতে পারে যে ওনারা এইটা ভাবে এত বেশি রাজনীতি নেশা হিসাবে এত বেশি আবেগী হওয়া উচিত হয়নি, এত বেশি ফ্রেন্ডলি হওয়া, উনি এত বেশি ফ্রেন্ডলি হওয়ার কোনো মানে নাই। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনার এত বেশি ফ্রেন্ডলি হওয়ার কোনো যৌক্তিকতা নাই একজন রাজনীতি নেতা হিসাবে। আর তাছাড়া উনি তো সবসময় ক্যামেরার আন্ডারে থাকবেন, এটাই ওনাকে খেয়াল রাখা উচিত যে উনি 24 ঘন্টা, এবং ইসলামের দৃষ্টিতে তাকওয়ার সংজ্ঞা এখানে যে 24 ঘন্টা আপনি নিজেকে ওয়াচ করবেন, যে আপনাকে কে দেখছে, মানুষ কিভাবে নিচ্ছে, সেটা আপনার দেখা উচিত। সেটা দৃষ্টিতে হয়তো বা না আর একটু সতর্কতা অবলম্বন করলে ভালোই হতো। কিন্তু যারা এটা নিয়ে নোংরা রাজনীতি করছেন, এটা আসলে ওনার সম্মানের কিছু হচ্ছে না, কারণ মানুষ জানে যে উনি কে, এবং এটা যে বাটপারি, আপনাদের বাটপারি এটা বা একটা ফাইজলামি, এটা বুঝতে পারছে মানুষ। এবং আপনারা যে কত নিচু মানসিকতার পরিচয় দিচ্ছেন, সেটাই তার প্রমাণ করছে। তো থ্যাংক ইউ, আল্লাহ পাক আমাদেরকে এটা বোঝার তৌফিক দিক। যাদেরকে আল্লাহ, যারা এই নোংরা রাজনীতি করছে, তাদেরকে বোঝার তৌফিক দিক যে নোংরামি করে কোনোদিন আপনি কল্যাণ করতে পারবেন না। এবং যারা এই নোংরা রাজনীতি উস্কানি দিচ্ছেন, পেছনে থেকে এটাকে আগুনে ঘি ঢালছেন, তারাও কাজটা ভালো করছেন না। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।